টি-20 বিশ্বকাপের আগে টাইগারদের শেষ প্রস্তুতি, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিসিবি। লিটন দাস, মুশফিক রহিম, তারা তো দে আর আওয়ার ক্লাস প্লেয়ার। ডেফিনেটলি রাশটা তো শক্তি ডেফিনেটলি আরও বৃদ্ধি পাবে। ডেফিনেটলি দেয়ার উইল বি এ কম্পিটিশন, নো ডাউট, কারণ যারা অলরেডি যারা খেলেছে তারাও তো অনেক ভালো খেলেছে। সাফল্য পেতে শুরু করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। বোর্ড তার সাথে চুক্তি করছে 2022 বিশ্বকাপ পর্যন্ত। দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এই দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপাতত এখন পর্যন্ত আমাদের মাথায় আছে। তারপরে সবার সাথে কথা বললে আরো বুঝতে পারবো। শোক দিবসে জাতির জনকে ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা, সবাই বলছে এই শোক কোনোদিনই ভোলার না। সুইমিং কমপ্লেক্স সংস্কারে সরকারের খরচ 12.5 কোটি টাকা, তারপরও আন্তর্জাতিক অঙ্গনে মিলছে না সাফল্যের দেখা। প্রথমে লেন আসে, প্লেসটা দেখেন এমন একটা জায়গায় দেয়া যে আমরা খুঁজতে হয় যে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। স্বাগত 71-এর খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি-20 বিশ্বকাপের আগে টাইগারদের শেষ প্রস্তুতি নিউজিল্যান্ডের বিপক্ষে, তাই শক্তিশালী দলই খেলাবে বিসিবি। বড় সড়ো কোনো চমক থাকছে না। মোহাম্মদ মিঠুন বাদ পড়ছেন নানা কারণে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করা মুশফিক, লিটন আর বিপ্লব দলে ফিরছেন। বিসিবি পরিচালক জালাল ইউনুস বলছেন, শুধু মাঠে নয় আয়োজনেও বিসিবি আরও একবার মুন্সিয়ানা দেখাবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মাইটি অস্ট্রেলিয়াকে হোমে কুপকাত, টি-20 ক্রিকেটের সেরা সাফল্য বাংলার। নিউজিল্যান্ড বধের মিশন এবার, সাথে থাকবে বেস্ট কম্বিনেশনের তালাশ। কিউদের বিপক্ষে লড়াই দিয়ে যে শেষ হবে বিশ্বকাপ প্রস্তুতি। 5 ম্যাচের সিরিজে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। সবশেষ জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দল থেকে কপাল পড়ছে শুধু মোহাম্মদ মিঠুনের। যদিও ওই দুই সিরিজে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কোনো ম্যাচই খেলা হয়নি। মিঠুন বাদে বাকি 16 জনই থাকছেন আসন্ন হোম সিরিজে। দলে ফিরছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস আর আমিনুল বিপ্লব। অনুশীলনের সুবিধার্থে নতুন করে ডাকা হচ্ছে দুই পেসার শহীদুল ইসলাম আর সবশেষ প্রিমিয়ার লিগ টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কামরুল ইসলাম রাব্বিকে। সব মিলে 21 জনের দল কাটছাট করে 16 জনে নামিয়ে আনা হবে 30 আগস্ট। লিটন দাস, মুশফিক রহিম, তারা তো দে আর আওয়ার ক্লাস প্লেয়ার। ডেফিনেটলি রাশটা তো শক্তি ডেফিনেটলি আরও বৃদ্ধি পাবে। ডেফিনেটলি দেয়ার উইল বি এ কম্পিটিশন, নো ডাউট, কারণ যারা অলরেডি যারা খেলেছে তারাও তো অনেক ভালো খেলেছে। সো দেয়ার উইল বি সাম কম্পিটিশন। মাঠের সঙ্গে মাঠের বাইরেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জিততে চায় বিসিবি। করোনাকালে আরও একটা আন্তর্জাতিক সিরিজের সফল আয়োজনে আত্মবিশ্বাসী বোর্ড। আমরা আর কোনো সিরিজ করতে ভয় পাই না। এই সিরিজটা আমরা জান প্রান্তে আমরা চেষ্টা করবো শেষ করতে। হ্যাঁ, তাদের কিছুটা হয়তো ওরকম যে রেস্ট্রিকশনটা অস্ট্রেলিয়ার সময় ছিল ওইটা হয়তো নিউজিল্যান্ডের তাদের নেই। তারপরেও আমরা চেষ্টা করব যে আমরা ওইভাবে টাইট একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে যেখানে অ্যাটলিস্ট জানে করোনা যাতে হানা না দেয়। 1, 3, 5, 8 ও 10 সেপ্টেম্বর হবে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের 5টা ম্যাচ। নাহিয়ান বিন জসিম, 71। ক্রিকেটে সাফল্য পাচ্ছে বাংলাদেশ, আর সে কারণেই বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ছে। তবে 2023 পর্যন্ত নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান কোচের সাথে আপাতত চুক্তি বাড়ানোর পরিকল্পনা 1 বছরের, 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি দুপক্ষের। রিয়াসাত আজিমের রিপোর্ট। সর্বনাশের সময় শেষ, ডমিঙ্গোর আপাতত পৌষ মাস অধ্যায় শুরু। একটা সময় চাকরিটা যায় যায় অবস্থা থেকে শক্ত পোক্ত অবস্থানে টাইগার হেড কোচ। বছরের শুরুতে ঘরের মাঠে উইন্ডিজ, তারপর শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট হার দক্ষিণ আফ্রিকান কোচকে চাপে ফেলেছিল। তবে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পরিস্থিতি বদলে দিয়েছে 180 ডিগ্রি। সাফল্য উদযাপনে ক্রিকঅপস ঘটা করে বিশেষ আয়োজনও করে। তবে চলতি মাসের শুরু থেকে বড় প্রশ্ন, কতদিন চুক্তি বাড়ছে রাসেল ডমিঙ্গোর। 21 আগস্ট তার মেয়াদ ফুরোনোর দিন। 2021-এ তার অধীনে টেস্ট দল ব্যর্থই বলা যায়, জয় যে কেবল একটা। তবে 12 ওয়ানডের 8টা জিতে প্রিয় ফরম্যাটে ভালোই করেছে বাংলাদেশ। আর টি-20-তে 6 জয়ের বিপরীতে পরাজয় 5 ম্যাচে।
রাসেল ডমিঙ্গোর চুক্তি নাকি বাড়ছে আরো 2 বছর, গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছে গেল কদিনে। তবে বিসিবি সভাপতি জানাচ্ছেন ভিন্ন তথ্য। হেড কোচের মানে আপনারা টেনিউরটা বাড়ানোর হয়তো একটা পরিকল্পনা করছেন, আমাদের কি একটু আপডেট করবেন? 2023 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনারা ভাববেন নাকি অল্প কিছু সময়ের জন্য? আমরা এখন খুব সময় এখন 1 বছরের জন্যই চিন্তা ভাবনা করছি। সো দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এই দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপাতত এখন পর্যন্ত আমাদের মাথায় আছে, তারপরে সবার সাথে কথা বললে আরো বুঝতে পারবো। হেড কোচকে নিয়ে নাজমুল হাসানের বোর্ড খুব বেশি সন্তুষ্ট নয়। টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য, ওডিআই সুপার লিগে দলের শক্ত অবস্থান আর বিকল্প বিদেশি কোচের সংকট ডমিঙ্গোকে ফ্রন্ট ফুটে রেখেছে। যদিও নতুন চুক্তি নিয়ে দুপক্ষের আলোচনাই হয়নি এখনো। এখন পর্যন্ত আমরা ওই সিদ্ধান্ত ওকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যে আলোচনা করিনি। কথা বলেছি কয়েকজনের সাথে, আরো অনেকের সাথে বলতে হবে, কথা বলে তারপর ফাইনাল সিদ্ধান্তটা আমরা নিব। ডমিঙ্গোর অধীনে সব ফরম্যাটে সবশেষ 12 ম্যাচে 10টায় জিতেছে টিম টাইগার্স। এখানে আছে কাজে, এটা তো আছেই। রিয়াসাদ আজিম, 71। সমস্যা নেই। আজ 15ই অগস্ট বাঙালির ইতিহাসের কলঙ্কময় একদিন, যেদিন বাংলাদেশ হারিয়েছিল তার রূপকারকে, বাঙালি হারিয়েছিল তার অভিভাবককে। বঙ্গবন্ধু আর তার পরিবারের সদস্যদের হারিয়ে অসহায় বাঙালি আজও সে ক্ষতি পূরণ করতে পারেনি। অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। জাতীয় এই শোক দিবসে ক্রীড়ামোদী সেই বঙ্গবন্ধু পরিবারের গল্প জানাচ্ছেন এতেশাম সবুজ। The legend of Bangabandhu, a classic tale of courage, will be written about over and over again as an endless epic. The greatest Bengali of all times, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. সেরা তার আলো দেখেনি, ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়েছে একটা জাতি। যে রাত বাংলার অভিভাবক হারানোর রাত, যে রাত স্বপ্নদ্রষ্টাকে হারানোর রাত, যে রাত সব হারানোর রাত। 15ই অগস্ট বাঙালির কান্না আজও শেষ হয়নি, এক জীবনে শেষ হবে না, ইতিহাস সাক্ষী। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিপ্লব ঘটিয়ে গেছেন সেই রাতে প্রাণ হারানো তার 2 পুত্র শেখ কামাল আর শেখ জামাল, যারা ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের মহানায়ক। তাদের কাছের 2 বন্ধু কাজী সালাউদ্দিন আর মঞ্জুর কাদের কদিন আগেই যারা সেরা সংগঠক হিসেবে প্রধানমন্ত্রীর পছন্দে পেয়েছেন প্রথম শেখ কামাল অ্যাওয়ার্ড। তাদের মুখেই তাই সেই স্মৃতিগুলো শুনতে চাই। আমি কামাল টামাল একই স্কুলে পড়তাম, তো স্কুল থেকে যখন আমরা ধানমন্ডি থাকতাম আসলাম, মাঝে মাঝে দুপুরবেলা আমি কামাল টামাল আমরা 3-4 জন আমার বাসায় ভাত খেতাম। ওর বঙ্গবন্ধুর বাসায় তখন তো চাচা বলতাম, চাচা ওই বাসায় ভাত খেতাম। তো ওই সময় উনি মাঝে মাঝে থাকতেন, সবসময় না মাঝে মাঝে পেতাম। আমাদের জিজ্ঞেস করতে স্কুল কেমন চলতে চাই, সেই ওই বাড়িতে গেলেই বলতেন বাবা খাইছিস। সব মানুষজন মনে করতো একজন ফাদার অফ দ্য নেশন, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্টের বাড়িতে বুঝি সবসময় মোরগ পোলাও খাওয়া হয়। ওই বাড়িতেও পান্তা ভাত, ডিম ভাজা, আলু ভর্তা দিয়ে মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাওয়া হতো। ওগুলো যে কত টেস্টি খালাম্মা খাওয়াইছে আমাদেরকে। উনি আমাকে আগেও দিয়ে আদর দিয়েছেন বন্ধু হিসেবে, ছেলের বন্ধু হিসেবে। ওনার বাসায় যেতাম এবং যখন ক্যাপ্টেন হয়ে যাচ্ছি তখনও খালি উনি একটা কথা বলেছিলেন যে ডিসিপ্লিনটা রেখো। বঙ্গবন্ধু একজন স্পোর্টসম্যান ছিলেন। উনি ওয়ান্ডার্স ক্লাবের একজন প্লেয়ার হিসেবে ওনার জার্সি পর একটা ছবি আছে। উনি ক্যালকাটা ওয়ান্ডার্সে উনি খেলতেন এবং ঢাকা ওয়ান্ডার্সকে উনি পৃষ্ঠপোষকতা করেছেন। তখন তো এটা হচ্ছে ওয়ার র্যাভিশ কান্ট্রি। ওয়ার র্যাভিশ কান্ট্রিতে দেয়ার ওয়াজ হান্ড্রেডস অফ প্রবলেম। এর মধ্যেও উনি ওনার বড় ছেলেকে চার্জে দিয়েছিলেন স্পোর্টসটাকে ঠিক করতে। এটি ইন্ডিকেট করে হিজ লাভ অফ স্পোর্টস। পাকিস্তান পিরিয়ডে যখন হরতালে একদম বাংলাদেশ অচল, ওই অবস্থায় আমরা ওখানটার ভিতরে ভলিবল কোর্টে আমরা খেলতাম। কামাল ভাইকে বল উঠাইতাম, কামাল ভাই মার চাপ। কামাল ভাই ওয়াজ এ ভেরি গুড অর্গানাইজার। আই মিস হিম এভরি ডে। যখন আমি ফেডারেশনে যাই, আজকে আমার এই প্রবলেমটা সলভ হইতো, এই প্রবলেমটা ছিল, আমি কামাল থাকলে আমি বললে একটা টেলিফোন কল এটা হয়ে যেত। আই মিস হিম এভরি ডে। হি ওয়াজ নট এ ফ্রেন্ড ওনলি, হি ওয়াজ লাইক এ ব্রাদার টু মি। খুব মিস করি ওনাদেরকে, ভীষণভাবে মিস করি। আমার আদর্শ পুরুষ কামাল ভাই। কামাল ভাইয়ের কাছে আমি সব শিখেছি, অর্গানাইজিং শিখেছি, এদেশের দেশপ্রেম শিখেছি। কামাল ভাই একজন দেশপ্রেমিক ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
শেখ কামাল থেকে জামাল, সুলতানা কামাল কিংবা স্বয়ং বঙ্গবন্ধু, গোটা পরিবারটাই যে খেলার প্রতি ছিল ভীষণ অনুরাগী। যে অনুরাগ আর ভালোবাসা এখন পৌঁছে গেছে সে পরিবারেরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তবু ক্রীড়াঙ্গনের আফসোস, 15ই আগস্ট সেই রাতটা যদি সত্যি না হতো, যদি কেবলই স্বপ্নে হারিয়ে যেত। ইহতিশাম সবুজ, ৭১। দেশের ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সাথে পালন করেছে জাতীয় শোক দিবস। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে দাবা, খো-খো ফেডারেশন সহ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির ছিল নানা কর্মসূচি। এদিকে কল্যাণপুর স্টেট হাউজিংয়ে ভবন নির্মাণের জন্য ক্লাব ঘর ভেঙে দেয়ায় রাস্তায় বসেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশুরা। সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। কোটি প্রাণের উচ্ছ্বাস ক্রিকেট দলের একটা জয়, যার কারণে স্বাধীন দেশের পতাকা নিয়ে বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়ায় বাংলার ক্রিকেটাররা। সেই মহান নায়ক, জাতির জনক বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করে ঘাতকরা। সেই বঙ্গবন্ধুর পরিবারকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা এমন একটা দিন যেটা নাকি বাংলাদেশে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে তাদের কাছে কখনো পরিবর্তন আসবে। মিরপুর থেকে মতিঝিল, একটা স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদান কম নয় দেশের ক্রীড়াঙ্গনেও। প্রতি বছরের মতো সবাইকে শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৭৫-এর 15ই আগস্টের নির্মম ঘটনা দেশের অগ্রগতির পাশাপাশি ক্রীড়াঙ্গনকেও পিছিয়ে দিয়েছে অনেকখানি। শেখ জামালের নামে গড়া ধানমন্ডি ক্লাবটা দেশ বিদেশ থেকে বয়ে এনেছে অনেক অর্জন। সেই ক্লাবের কর্তারাও শ্রদ্ধা জানিয়েছে শহীদদের প্রতি। ক্রিকেট, ফুটবলের মতো দাবা ফেডারেশনেও ছিল নানা আয়োজন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সবাই ছিলেন ক্রীড়ামোদী। তাদের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আজকের দিনে আমাদের বাঙালি জাতির পিতা, যিনি বাঙালি জাতিকে জন্ম দিয়েছিলেন, বাঙালি একটা রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন, যার জন্য আমরা আজকে একটা মানচিত্র পেয়েছি। তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তাদের সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমরা আজকে মিলাদ মাহফিল করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটিরও ছিল দিনভর নানা কর্মসূচি। রোলার স্কেটিং ফেডারেশনের পাশেই জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ খো-খো ফেডারেশন। আলোচনা সভা আর গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করেছে তারা। তবে প্রতি বছরের মতো এবার নিজেদের মতো করে শোক দিবস পালন করতে পারেনি কল্যাণপুর হাউজিং সোসাইটির বাসিন্দারা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভবন নির্মাণের জন্য দখল নিয়েছে ওদের খেলার মাঠ, গুড়িয়ে দিয়েছে ক্লাব ঘরটাও। আদালতের নির্দেশে আবাসিক ভবন নির্মাণের কাজ আপাতত বন্ধ থাকলেও শিশুরা এখনো ফিরে পায়নি তাদের মাঠ আর ক্লাব ঘর। তাই রাস্তায় বসেই অংশ নিয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। জাতির জনকের বিষয়টা যাতে প্রত্যেকটা বাচ্চার হৃদয়ে স্পর্শ করে যায়। আমাদের ক্লাব ঘরটা ভেঙে ফেলেছে, এই জন্য আমাদের রাস্তায় বসে আমাদের ছুঁয়ে আঁকতে হয়েছে। খোলা আকাশের নিচে উপরে সূর্য, এভাবে হচ্ছে না। আসলে আমাদের ক্লাব ঘরের অনেক প্রয়োজনীয়তা ছিল। অর্ণব বাপি, ৭১। ক্রীড়াঙ্গনে স্বপ্নের ঠিকানা স্টেডিয়াম। কোন দেশ খেলাধুলায় কতটা এগিয়ে সেটা সে দেশের স্টেডিয়ামগুলো দেখলেই বোঝা যায়। পৃথিবীর নামি দামি স্টেডিয়ামগুলোর আছে ইতিহাস, ঐতিহ্য। আর বাংলাদেশের স্টেডিয়ামগুলোয় খেলাধুলা হয় কম, মেলা আর গরুর হাট বসে বেশি। মাসের পর মাস সেগুলো পড়ে থাকে অযত্নে আর অবহেলায়। দেশের বেশিরভাগ স্টেডিয়ামের বড্ড দুরবস্থা। কেউ দেখার নেই, কেউ শোনার নেই, কেউ নিচ্ছে না ব্যবস্থা। খেলাযোগের ধারাবাহিকের ৪র্থ পর্ব আজ, রিপোর্টার উপল নন্দী। দেশের সাঁতারের সাবেক তারকা সাঁতারু লায়লা নূর, 6 বারের জাতীয় চ্যাম্পিয়ন, একাধিক কোচিং ডিপ্লোমা আছে ইউরোপ এশিয়া থেকে। ফেডারেশনের নতুন কমিটিতে তিনি নেই, তাই বলে সাঁতারের প্রতি ভালোবাসা কমেনি। সময় পেলেই ছুটে আসেন মিরপুর সুইমিং কমপ্লেক্সে। যখনই নজর যায় ইলেকট্রনিক্স স্কোরবোর্ডে, তখনই মনটা খারাপ হয়ে যায়। দেশের সাঁতারুদের বড় দুঃখ, আজ পর্যন্ত মেলেনি একটা আন্তর্জাতিক মানের পারফেক্ট স্কোরবোর্ড। 1993 সালে নির্মিত হয়েছিল মিরপুরের এই সুইমিং কমপ্লেক্স।
তবে সবচেয়ে বড় সমস্যা ছিল ইলেকট্রনিক্স স্কোরবোর্ড না থাকা। এই ইস্যুতে বছরের পর বছর ধরে হয়েছে দেন দরবার। পরে বোর্ড বসলেও সেটা ছিল ত্রুটিপূর্ণ। সর্বশেষ গত বছর সাঁতার ফেডারেশন পেয়েছিল নতুন একটা ইলেকট্রনিক্স স্কোরবোর্ড, তবে সেটাও নানা সমস্যায় জর্জরিত বলে ক্রীড়া পরিষদ থেকে বুঝে নেয়নি ফেডারেশন। একটা সুইমার সুইমিং করার পরে যখন টাচ করে তারপরেই কিন্তু প্রথম তারা স্কোরবোর্ডের দিকে তাকায় তার নিজের রেজাল্টটা দেখার জন্য। প্রথমটা প্লেসটা দেখা যায়, প্রথমে সব স্কোর আসে, তারপরে কি হয় একটা রিফ্রেশ হয়ে যে পজিশন অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাকর্ডিংলি আসে 10 পর্যন্ত। কিন্তু আমাদের এইটা দুঃখজনক যে প্রথমে লেন আসে, প্লেসটা দেখেন এমন একটা জায়গায় দেয়া যে আমরা খুঁজতে হয় যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশন করাতে চাই, এখানে কিন্তু আমরা কান্ট্রির নামও আমরা বা ফ্ল্যাগ দেখা যাবে না। কান্ট্রির ফ্ল্যাগ থাকবে বা হচ্ছে সেই কান্ট্রির নাম থাকবে, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। ইলেকট্রনিক্স বোর্ড সহ সুইমিং কমপ্লেক্সের সর্বশেষ সংস্কার ব্যয় ছিল 12,58 লাখ টাকা। এলইডি স্কোরবোর্ড বসেছিল 4 থেকে 6 তলা, হয়েছে হোস্টেল, লিফট স্থাপন, ভিভিআইপি বক্স তৈরির সাথে পুলের পুরনো টাইলস তুলে নতুন টাইলস বসানো হয়েছে। ওয়াটার ক্যামেরা মিলেছে, গ্যালারি হয়েছে ঝাঁ চকচকে। আমাদের এখানে একটা সবচেয়ে বড় কথা একটা মাল্টি জিম দরকার। সেখানে ছিল একটা মাল্টি জিম ছোট আকারে, যেটা এনাফ না। ডাইভিং বোর্ডের যেই মাপের যেটা যতটা এক্সটেনশন থাকার কথা, সেই এক্সটেনশনের এটাতে প্রবলেম ছিল। উপরেরটা থেকে নিচেরটার মধ্যে নিচেরটা বেশি এক্সটেন্ডেড ফরওয়ার্ড, এইটা একটা প্রবলেম ছিল। শুরু থেকেই নির্মাণ ত্রুটি ছিল, সে কারণে ঘরোয়া আর আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় ডাইভিং পুল ইভেন্ট হতো অন্য ভেন্যুতে। 27 বছর বাদে ডাইভিং বোর্ড ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে। তবে ইলেকট্রনিক্স স্কোরবোর্ডের পুরনো সমস্যা এখনও ঠিক হয়নি, বারবার সংস্কারও সমাধান মেলেনি। সাঁতারুদের দীর্ঘদিনের দাবিটা আজও পূরণ হয়নি। উপল নন্দী, 71, ঢাকা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।